ক্ষমতায় গেলে তরুণ ও নারীদের জন্য নতুন শিল্প খাত তৈরি করবে বিএনপি। নির্বাচনী জনসভায় তারেক রহমান ২৪-এর আন্দোলন ব্যর্থ করতে না চাইলে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান। দেশে জনগণের রাজনীতি হবে পরিবারের না। ১২ ফেব্রুয়ারি ৫ ছাত্র সংসদের রায়ের পুনরাবৃত্তি হবে। নির্বাচনী জনসভায় জামায়াত আমির ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়। নাসির উদ্দিনের নির্বাচনী প্রচারে ডিম নিক্ষেপ। এনসিপি বিএনপি প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ। রাজধানী সহ সারা দেশেই জমজমাট প্রচারণা। পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট না যাওয়ার দায় বিগত সরকারের। যোগাযোগ স্বাস্থ্য খাতেও হয়নি উন্নয়ন। ই লার্নিং কার্যক্রম উদ্বোধন করে প্রধান উপদেষ্টা। এবং অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ। রায় ঘোষণা যে কোনো দিন। ৩০ আসামির সর্বোচ্চ সাজার প্রত্যাশা প্রসিকিউশনের। প্রবাসের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। উত্তরায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে, এই মানুষগুলোর সাথে অন্তত মিনিমাম একটু হাত শুভেচ্ছা বিনিময় করে আসতে আসতে এত দেরি হয়ে গেল। এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। প্রিয় ভাই বোনেরা, আমাদের এই মঞ্চের পাশে একটি ছোট মঞ্চ আছে। এই মঞ্চে গুম এবং খুন পরিবারের সদস্যবৃন্দ যারা এখানে আজকে, যারা আমাদের যেই সকল সহকর্মী সহ এলাকার ছেলেরা গুম খুনের শিকার হয়েছে, সেই পরিবারের সদস্যরা এখানে আছেন। কিন্তু এই মানুষগুলোর কেন আজকে স্বজন হারা? এই মানুষগুলোর স্বজন হারা এর সাক্ষী আপনারা আছেন। আপনার এই এলাকার এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ সাক্ষী যে কেন তারা জানেন। আপনারা বিগত ১৬-১৭ বছর ধরে বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, কথা বলার অধিকার, তাদের স্বাধীনতা, সব রকমের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল এবং সেই অধিকারের পক্ষে কথা বলতে গিয়েই এই মানুষগুলো তাদের স্বজনদেরকে হারিয়েছেন। প্রিয় ভাই বোনেরা, ২০২৪ সালের যে জুলাই অভ্যুত্থান, যে ৫ই আগস্ট ঘটেছিল, এই উত্তরার মানুষ সেটিকে সফল করেছিল অনেকাংশে। এই যে ৫ই আগস্টের ছাত্র জনতার আন্দোলন, এখানে এই উত্তরার অধিবাসীদের বিশাল একটি অবদান রয়েছে। ইনশাআল্লাহ সেই অবদানের কথা আগামী দিনের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। প্রিয় ভাই বোনেরা, ৫ই আগস্ট দেশে একটি পরিবর্তন এসেছে। বহু ত্যাগ, বহু রক্তের বিনিময়, বহু জানের বিনিময়, কোরবানির বিনিময় এই পরিবর্তন এসেছে। কাজে আমাদেরকে এই পরিবর্তনের ধারাকে আমাদের ধরে রাখতে হবে। এই পরিবর্তনের ধারা কি? এই পরিবর্তনের ধারা হচ্ছে দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। এই পরিবর্তনের ধারা হচ্ছে দেশে মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। এই পরিবর্তনের ধারা হচ্ছে দেশে মানুষের কথা বলার অধিকারকে রক্ষা করতে হবে। এই পরিবর্তনের ধারা হচ্ছে দেশে মানুষের ভোটের অধিকারকে শক্ত ভিত্তির উপর স্থাপন করতে হবে, যাতে করে আগামী দিন আর কোনো স্বৈরাচার এসে এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার সহ অন্য সকল নাগরিক অধিকার কেড়ে নিতে না পারে। এবং এই দায়িত্ব উত্তরার মানুষ সহ সারা বাংলাদেশের গণতন্ত্রকে মানুষ যদি সজাগ থাকে, তাহলে আমাদের কাছ থেকে এই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। প্রিয় ভাই বোনেরা, আজ রাত অনেক হয়েছে। আপনারা অনেক গত ৭-৮ ঘন্টা ধরে এখানে অপেক্ষা করছেন আমার অপেক্ষায়। কাজেই বক্তব্য দীর্ঘায়িত করব না। সামনের ১২ তারিখে নির্বাচন। এই নির্বাচনে স্বাভাবিকভাবেই আমরা নির্বাচনের সময় দেখছি যে এক দল আরেক দল সম্পর্কে বিভিন্ন রকম কথাবার্তা বলছে। আজকে যদি আমিও আপনাদের সামনে এখানে দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দল সম্পর্কে বিভিন্ন কথা বলি, তাতে কোনো লাভ হবে কি? তাতে কোনো লাভ হবে না। জনগণের তাতে তেমন কোনো উপকার হবে না। কাজেই আজকে আমাদেরকে ঠান্ডা মাথায় বসে চিন্তা করতে হবে
আলাপ আলোচনা করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে যে কি কি কাজ করলে জনগণের সমস্যার সমাধান কিছুটা হলেও লাঘব হয়। উত্তরার মানুষের সমস্যার সমাধান, ঢাকা শহরে, ঢাকা মহানগরীর মানুষের সমস্যার সমাধান সহ সমগ্র বাংলাদেশের খেটে খাওয়া মানুষের সমস্যার সমাধান একটু হলেও কীভাবে লাঘব করা সম্ভব হয়, সেই বিষয়গুলো নিয়ে আমাদের পরিকল্পনা করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে এবং সেই বিষয়গুলো আমাদেরকে বাস্তবায়নের কাজ করতে হবে। সেই বিষয়গুলি নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমি জানি এই এলাকার মানুষের কিছু সমস্যা, এর মধ্যেই আমরা খোঁজ খবর করেছি যে এই এলাকার মানুষের কি কি সমস্যা। এলাকার মানুষের একটি প্রধান সমস্যা হচ্ছে আপনারা প্রতি মাসে বিল দেন কিন্তু গ্যাস ঠিকভাবে আপনারা পান না, তাতে বিভিন্ন রকমের সমস্যার সমাধান হয়। প্রিয় ভাই বোনেরা, এই সমস্যা শুধু এই এলাকার মানুষের সমস্যা না, সমগ্র দেশে বিগত সময় আমরা দেখেছি কোনোভাবেই দেশে নতুন গ্যাস কূপের সন্ধান করতে দেওয়া হয়নি, কোনোভাবেই গ্যাস কূপের সন্ধান করতে দেওয়া হয়নি। আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে, যেমন আপনাদেরকে এই সমস্যার হাত থেকে রক্ষা করতে হবে, একইভাবে এই সমস্যার সমাধানের মাধ্যমে আমাদেরকে নতুন মিল, ফ্যাক্টরি, কলকারখানা তৈরি করতে হবে, যাতে করে আমরা দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। প্রিয় ভাই বোনেরা, এখানে মানুষের অনেক দিনের একটি দাবি, বিশেষ করে মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষ, তাদের জন্য একটি হাসপাতালের প্রয়োজন। এই এলাকার তাদের চিকিৎসা সুবিধার জন্য একটি হাসপাতালের প্রয়োজন। এইটি একটি, তাই তো, হ্যাঁ, একটি সরকারি হাসপাতালের প্রয়োজন। ইনশাল্লাহ এই ব্যাপারে ধানের শীষ বিজয় হয়ে 12 তারিখে সরকার গঠনে সক্ষম হলে ইনশাল্লাহ আপনাদের দয়া, আপনাদের সমর্থনে, আল্লাহর রহমতে আমরা এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করব। প্রিয় ভাই বোনেরা, আরেকটি সমস্যা, যেই সমস্যায় শুধু এই এলাকার মানুষ নয়, এই সমস্যায় সারা বাংলাদেশের মানুষ কষ্ট পাচ্ছে। কি সেই সমস্যা? সেই সমস্যা হচ্ছে পানি সংকট। এই এলাকার মানুষ যেরকম বিল দেয় কিন্তু পানি সঠিকভাবে পায় না, ঠিক একইভাবে আমাদের দেশের খাল বিল সবগুলো শুকিয়ে গিয়েছে। ওপারে বাঁধ নির্মাণ করে আমাদের নদীর প্রবাহগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার পানির সমস্যার সমাধান যেমন আমাদেরকে করতে হবে, একইভাবে সমগ্র দেশে আমাদেরকে পানির সমস্যার সমাধান করতে হবে। এবং সেই জন্যই আমরা খাল খনন কর্মসূচি গ্রহণ করেছি, যার মাধ্যমে আমরা শুধু এই এলাকার মানুষের পানির সমস্যার সমাধান না, চেষ্টা করব আমরা ইনশাল্লাহ সারা দেশের পানির সমস্যার সমাধান করার জন্য। প্রিয় এলাকাবাসী, প্রিয় ভাই বোনেরা, সামনে কয়দিন পরে বর্ষা মৌসুম শুরু হবে। শীত শেষ হলেই কয়দিন পরে বর্ষা মৌসুম শুরু হবে, এবং বর্ষা মৌসুম যখন শুরু হয় তখন এই এলাকার মানুষের সবচেয়ে বড় দুর্ভোগ হয় জলাবদ্ধতা। অনেকগুলো রাস্তাঘাট আছে এই এলাকার ভিতরে যেগুলো সব পানির নিচে চলে যায়। এই জলাবদ্ধতা এই এলাকায় যেরকম আছে, ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আছে। আমাদেরকে মানুষকে এই জলাবদ্ধতা থেকে দূর করতে হবে। ইনশাল্লাহ আগামী 12 তারিখে বিএনপি সরকার গঠন করলে, এখান থেকে ধানের শীষকে আপনারা বিজয় করে নিয়ে আসলে, বিএনপি সরকার গঠন করলে জলাবদ্ধতার সমস্যার সমাধান সবচাইতে আগে ইনশাল্লাহ আমরা করব, যাতে মানুষের অন্তত চলাফেরাটা সঠিকভাবে করতে পারে মানুষ। ওটা তো সারা বাংলাদেশে। আরেকটি তীব্র সমস্যা এই এলাকার মানুষের, সেটি হচ্ছে যানজট। প্রিয় এলাকাবাসী, যানজট শুধু এই এলাকা নয়, এই সমস্যা আমাদের সারা ঢাকা শহরে রয়েছে। কি করে যানজটকে নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে যানজটের সমস্যা সমাধান করা যায়, এ ব্যাপারে আমাদের একটি পরিকল্পনা আছে। যেহেতু আজকে অনেক দেরি হয়ে গিয়েছে, সেই জন্য আমি আর বিস্তারিত বলবো না। একটি বিশাল সমস্যা এই এলাকায়, মাদকের একটি বিশাল সমস্যা রয়ে গেছে এই এলাকায়। এবং প্রিয় ভাই বোনেরা, এই সমস্যাটা একটি ভয়ঙ্কর একটি সমস্যা, যেই সমস্যার ফলে অনেক পরিবার ধ্বংস হয়ে যায়, অনেক পরিবার ধ্বংস হয়ে গিয়েছে, অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদেরকে যে কোনো মূল্যে, যে কোনো প্রকারে এই সমস্যার আমাদেরকে সমাধান করতে হবে। এই সমস্যা থেকে এলাকাবাসী সহ দেশের মানুষকে আমাদের বের করে নিয়ে আসতে হবে। আরেকটি বিশাল সমস্যা আছে এই এলাকার, যেরকম এটি সমস্যা একইভাবে সারা বাংলাদেশে, অর্থাৎ লক্ষ লক্ষ শিক্ষিত, অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত, যাই হোক না কেন, তরুণ আছে, যুবক আছে, যাদের কর্মসংস্থান নেই।
আমাদেরকে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমরা যদি আমার তরুণদের জন্য, যুবকদের জন্য আজ কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, ধীরে ধীরে আমরা একটি আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো। প্রিয় ভাই বোনেরা, কাজ অনেক আছে। বিগত 16 বছর, 17 বছর আমরা শুধু বড় বড় গল্প শুনেছি, কিন্তু মানুষের সমস্যার কোনো সমাধান আমরা দেখিনি। আমাদের সামনে অনেক কাজ, বাংলাদেশের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি আমাদের গণতন্ত্রকে সুসংহত করতে পারি, তাহলে আমরা ধীরে ধীরে বাংলাদেশের এই সমস্যাগুলোকে কাটিয়ে উঠতে পারবো। কিন্তু সেখানে আপনাদেরকে, জনগণকে যেভাবে উত্তরার মানুষ জুলাই আন্দোলনকে সফল করেছিলেন, ঠিক এই একইভাবে যদি এই বাংলাদেশের মানুষ, গণতন্ত্রকে মানুষ, উত্তরার মানুষ যদি আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকেন, একত্রিত থাকেন, গণতন্ত্রের পক্ষে থাকেন, ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে বাংলাদেশকে এই সকল সমস্যা থেকে বের করে নিয়ে আসতে সক্ষম হব। প্রিয় ভাই বোনেরা, কিন্তু আমি যেই কাজগুলো আপনাদের জন্য করতে চাইছি, এই এলাকার মানুষ সহ দেশের মানুষের জন্য আমি করতে চাইছি, এই কাজগুলো করতে হলে আপনাদের সমর্থন প্রয়োজন। আপনাদের সমর্থন ছাড়া আমরা এই কাজগুলো করতে পারবো না। এই যেই কাজগুলো আমরা করতে চাইছি, যেই পরিকল্পনাগুলো আমরা নিয়েছি, আপনারা কি মনে করেন এই কাজগুলো আমরা যদি করতে সক্ষম হই, আপনাদের সমস্যার সমাধান কিছুটা হলেও হবে? আপনাদের কি এটা মনে করেন আপনারা তাহলে প্রিয় ভাই বোনেরা, প্রিয় এলাকাবাসী, আপনাদের সমর্থন দরকার। আপনাদের সমর্থন ছাড়া কিন্তু আমরা করতে পারবো না। এবং আপনাদের সমর্থন হচ্ছে ধানের শীষকে বিজয়ী করতে হবে। ধানের শীষকে বিজয়ী করতে পারলে আমাদের হাত শক্তিশালী হবে। আমাদের হাত শক্তিশালী হলে ইনশাল্লাহ আমরা এলাকার সমস্যার সমাধানগুলো করতে সক্ষম হব। আগামী 12 তারিখে নির্বাচন, যেই নির্বাচন ছিল, যেই অধিকার বহু কষ্টের বিনিময় এই দেশের মানুষ অর্জন করেছে। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় এলাকাবাসী ভাই বোনেরা, এই অধিকারের বিরুদ্ধে একটি পক্ষ আগেও যেমন ষড়যন্ত্র করেছিল, অধিকারকে কেড়ে নিয়ে গিয়েছিল, ঠিক এখনো কেউ কেউ এর বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করেছে। একটু আগে আমি বলেছি, আপনারা যদি সকলে আমাদেরকে সমর্থন দেন, তাহলে যে কোনো ষড়যন্ত্রকে আমরা ছিন্ন করে বেরিয়ে আসতে পারবো। আপনারা যদি সমর্থন দেন, তাহলে যে কোনো ষড়যন্ত্রের বেড়াজাল থেকে আমরা বাংলাদেশকে বের করে নিয়ে আসতে পারবো। সেজন্যই প্রিয় ভাই বোনেরা, আগামী 12 তারিখে আপনাদের একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য, এই দেশের মানুষের প্রত্যাশিত, আগামী দিনে প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলার জন্য আপনাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখন আমি যদি আপনাদের কাছে জানতে চাই, কি সেই ভূমিকা আপনাদের যেটি পালন করতে হবে, বলবেন কি আপনারা? যে বুঝি না, কিচ্ছু বোঝা যায় না। ধানের শীষকে জয়যুগ করতে হবে, রাইট। তাহলে আসুন, এই যে আজকে আপনারা এত রাত এত কষ্ট করে এখানে দাঁড়িয়ে আছেন, এই শক্তিকে, এই যে এই ধৈর্যকে আমরা ভোটে পরিণত করি, ধানের শীষের পক্ষের ভোটে আমরা পরিণত করি। এই যে আপনারা এত কষ্ট করে, এত দৃঢ় চিত্তে যে আপনারা সেই সন্ধ্যা থেকে এখানে অপেক্ষা করছেন, আসুন এই দৃঢ় চেতনাকে আমরা আমাদের ভোটের শক্তিতে রূপান্তরিত করে, সেটাই হোক আজকে আমাদের এই জনসভার শপথ, সেটাই হোক আমাদের এই জনসভার প্রতিজ্ঞা। প্রিয় ভাই বোনেরা, আমি প্রত্যেকটি জনসভায় একটি কথা বলি, যে কোনো জিনিস ভালো কিছু অর্জন করতে হলে পরিশ্রম করতে হয়। পরিশ্রম করলেই যে কোনো জিনিস ভালো কিছু অর্জন করা সম্ভব হয়। সেজন্য আমি একটি কথা সব জায়গায় বলি, যে কথাটা আমি নিজে বিশ্বাস করি। কি কথাটি আপনারা শুনেছেন, তারপরেও আপনাদের সামনে আমি বলতে চাই। কথাটি হলো, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। করব কাজ, সবার আগে ইনশাআল্লাহ। আবার দেখা হবে, আরেকদিন ইনশাল্লাহ আসবো। 12 তারিখের পরে ইনশাল্লাহ আমরা আবার মিলিত হব, হাসি মুখে মিলিত হব ইনশাল্লাহ। তখন আরো অনেক লম্বা সময় বক্তব্য রাখবো। সকলে ইনশাল্লাহ ভালো থাকবেন। বিজয়ের বেশি আবার দেখা হবে আমাদের। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। আর এই যে জাহাঙ্গীরের হাতে ধানের শীষ দিয়ে গেলাম, আপনাদের এলাকার সন্তান, ওকে আপনারা দেখে রাখবেন। ও ইনশাল্লাহ আপনাদের বিপদ আপদ সবকিছুতে আপনাদের পাশে থাকবে। আল্লাহ হাফেজ।
রাজধানীর উত্তরায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। কোনো পরিবার নয়, দেশে জনগণের রাজনীতি চলবে। নির্বাচনী জনসভায় এমন মন্তব্য করে বিএনপিকে শুধরে যাওয়ার পরামর্শ দিলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। 12 ফেব্রুয়ারি 5টি ছাত্র সংসদের মতো ফলাফলের আশা তার। নারী কর্মীদের সঙ্গে অপমানজনক আচরণে ক্ষোভ জানান জামায়াত আমির। মুস্তাফিজুল হক আকাশের ক্যামেরায় শফিক মুন্সির রিপোর্ট। খুলনা বিভাগ সফরের দ্বিতীয় দিনের শুরুতে যশোরের ঈদগাহ ময়দানে জনসভায় যোগ দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে সকাল থেকেই ভরে ওঠে মাঠ। বক্তব্যের শুরুতেই জামায়াত আমিরের প্রতিশ্রুতি, যশোর হবে সিটি কর্পোরেশন। আল্লাহ যদি আমাদেরকে দেশ সেবার সুযোগ দেন, যশোরকে আমরা শহরকে সিটি কর্পোরেশনে উন্নীত করব। শফিকুর রহমান বলেন, গণভোটে হ্যাঁ জিতলে জিতবে বাংলাদেশ। কড়া জবাব দেন জামায়াতের নারী কর্মীদের ওপর হামলার। পরামর্শ দেন বিএনপিকে শোধরানোর। রাজনীতি হবে জনগণের রাজনীতি। এই রাজনীতি কোনো পরিবার বা কোনো দলের রাজনীতি হবে না। যারা নিজেদের দলকে সামনে রাখতে পারে না, নিজের দলের কর্মীদের জীবনের নিরাপত্তা দিতে পারে না, সেই দল যত বড় দল হোক, মাঝারি হোক, যাই হোক, তাদের কাছে বাংলাদেশ কখনো নিরাপদ হবে না। আমরা আমাদের ভাইদেরকে বলি, আপনারা দেশ গড়ার আগে দলটা গড়েন ভালো করে। এই ক্ষেত্রে আমাদের কোনো সহযোগিতা লাগলে তাও করব। দুপুরে সাতক্ষীরার জনসভায় তুলে ধরেন ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে জামায়াতের প্রত্যাশার কথা। বিকেলে খুলনার নির্বাচনী সভায় 12 ফেব্রুয়ারি 5টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মতো রায়ে প্রত্যাশা জানান তিনি। যুব সমাজ জানিয়ে দিয়েছে, আমরা ওই বস্তা পচা পুরানা বন্দোবস্ত চাই না। 5টি বিশ্ববিদ্যালয়ে তরুণ, সচেতন, শিক্ষিত, সুশিক্ষিত, উচ্চশিক্ষিত যুবক যুবতীরা তাদের রায় দিয়ে বলে দিয়েছে, আমরা এখন ইনসাফের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে। আশ্চর্য বিষয়, আমাদের একটি বন্ধু সংগঠন তারা ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা করেছেন এবং এটাও বলেছেন যে এটা মায়ের হাতে দেবেন। তারা একদিকে দিচ্ছেন ফ্যামিলি কার্ড, আর একদিকে দিচ্ছেন আমার মায়ের গায়ে হাত। এই দুইটা একসাথে চলে না। 2 দিন ব্যাপী খুলনা বিভাগীয় সফর শেষ করলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এই 2 দিন বিভাগের নানা প্রান্তে ছুটে গিয়ে সেই অঞ্চলের মানুষদেরকে তিনি আগামী দিনের উন্নয়নের নানা পরিকল্পনার কথা জানিয়েছেন। রাতে বাগেরহাট খানজাহান আলী মাজার মাঠে জামায়াত আমির বলেন, নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করতে একটি দল পেশি শক্তির ব্যবহার করছে। নিজেরাই বুথের পাহারাদারি করতে হবে, অন্যের বুথেরও পাহারাদারি করতে হবে। নাগরিকদের পূর্ণ অধিকার, যারে পছন্দ তারে ভোট দেবে, কিন্তু জোর করে আমার পছন্দের বাক্সে ঢুকাবো, এটাকে বুতা করে দিতে হবে। দিনের শেষ জনসভায় ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় জানান জামায়াত আমির। ঢাকা ফেরার পথে রাতে গোপালগঞ্জে এক পথসভায় জামায়াত আমির বলেন, বিভক্তির রাজনীতির কবর নিশ্চিত করে ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করতে চায় জামায়াত। শফিক মুন্সি, সময় সংবাদ। ঢাকা 8 আসনে 11 দলীয় ঐক্যের প্রার্থী এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির নির্বাচনে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজে তাকে ডিম নিক্ষেপ করলে তৈরি হয় উত্তেজনা। এ ঘটনার জন্য প্রতিপক্ষকে অভিযুক্ত করেন নাসির উদ্দিন। তবে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস বলেন, ডিম নিক্ষেপের ঘটনা উদ্দেশ্য প্রণোদিত। ঢাকার অন্যান্য আসনেও জমে উঠেছে প্রচার যুদ্ধ। হঠাৎ করেই ভুয়া স্লোগান রাজধানীর হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে। নির্বাচনী প্রচারণায় ঢাকা 8 আসনে 11 দলীয় ঐক্যের প্রার্থী এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির দিকে ডিম নিক্ষেপ করে একদল লোক। মুহূর্তে ছড়িয়ে পড়ে উত্তেজনা। ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন এনসিপি নেতাকর্মীরা। ক্যাম্পাস থেকে বেরিয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। প্রতিবাদে ফকিরাপুলে সংবাদ সম্মেলনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। ঢাকা 8 আসনের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ভোটের প্রচারে বাধা দেওয়ার ঘটনায় প্রতিপক্ষের সন্ত্রাসীরা জড়িত। ছাত্র দলের যারা হামলা করলো, সন্ত্রাসী হামলা আমাদের উপরে, মির্জা আব্বাসের যে বাহিনী, আমি পুরো বাংলাদেশের কাছে বিচার দিলাম। লেভেল প্লেইং ফিল্ড যে নাই মাঠে, এটা গত কয়েকদিনে বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে।
তবে ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের দাবি নাসিরউদ্দিন পাটোয়ারির প্রচারণায় এই ঘটনা উদ্দেশ্য প্রণোদিত। যারা করতেছে উদ্দেশ্যমূলক, ওদের কিছু ভিন্নতর উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যের জন্য এরা করতেছে। এটা এখানে আমি জানিও না কিছু, আমার যার কথা 5টার সময় বিকেল ওখানে। এই ঘটনায় সংবাদ সম্মেলন করে হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ভোট চাওয়ার নামে অনুমতি না নিয়ে জোরপূর্বক কলেজে ঢুকে পিঠা উৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এদিকে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে এনসিপি নেতাকর্মীরা। তাদেরকে আমরা কেউ ইনভাইট করি নাই, তারপরও ওনারা এসেছে। ওনারা যে আসবে আমাদের কাউকে কখনো আগে কিছু বলাও হয় না, আমরা কেউ কিছু জানতামও না। তারা নিজেরা ডিম নিয়ে এসে নিজেদের উপরে নিক্ষেপ করে হাবিবুল্লাহ বাহার স্টুডেন্টদের উপর প্রচারণা করে দিয়েছে। এদিকে ঢাকা ৬ আসনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন এবং ঢাকা ১৬ আসনে আমিনুল হক গণসংযোগ করেছেন। তারা বলেন, কোনো কারণে প্রতিপক্ষ দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গৃহবন্দী হয়ে পড়বেন নারীরা, হরণ করা হবে ব্যক্তি স্বাধীনতা। এদিকে প্রচারণায় বিএনপির জোটসঙ্গী ঢাকা ১২ আসনের প্রার্থী সাইফুল হক বলেন, কালো টাকা ছড়িয়ে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে কেউ কেউ। আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল ভুলেও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায়, নারীদেরকে তারা গৃহবন্দী করে ফেলবে। ঘরে ঘরে গিয়ে বিকাশ নাম্বার নিয়ে সেই বিকাশে তারা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে, যেটি ইতিমধ্যে আমরা লিখিতভাবে রিটার্নিং কর্মকর্তা আমরা নির্বাচন কমিশনে অবগত করেছি। কেউ কেউ কালো টাকার ছড়ানোর একটা পরিকল্পনা কারো আছে, সুতরাং এগুলোকে অবশ্যই বন্ধ করতে হবে। আজিমপুরে জামায়াত প্রার্থী এনায়েতুল্লাহ এবং ঢাকা ১২ আসনে সাইফুল আলম বলেন, নির্বাচন ভণ্ডুল করতে অপতৎপরতা চালাচ্ছে একটি দল। আচরণবিধি মানাতে ইসিকে ব্যবস্থা নেওয়ার তাগিদ তাদের। অনেক বড় বড় বিল্ডিং দেখবেন যে ডেভেলপাররা কাজ করতেছে, কাজ বন্ধ করে ক্লাব বানায় ফেলছে, পরে কাজ করে পরে আমরা এখন ক্লাব বানাবো। এই আচরণগুলি কিন্তু মানুষ স্বাভাবিকভাবে নেয় না। এটাকে আপনি ব্যালটের মাধ্যমে আপনি এটা জবাব পাবেন। যারা নির্বাচনে ভণ্ডুল করতে চায় অথবা কেউ যদি প্রতিপক্ষকে ঘায়েল করতে চায়, তাহলে এইসব মাসেলম্যানরা পয়সার বিনিময়ে ব্যবহার হবে। শুধু প্রতিশ্রুতি নয়, পরিকল্পনা বাস্তবায়নের নিশ্চয়তা চান ভোটাররা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ঘিরে দেশে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। ভোটের আগে ও পরে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতে বসে শেখ হাসিনার দেয়া বক্তব্যে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলেও জানান তিনি। নির্বাচনের বাকি মাত্র 2 সপ্তাহ। ভোট নির্বিঘ্ন করার পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। আপনাদেরকে সকলকে মঙ্গলবার বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিফিংয়ে বলেন, ভোটের আগে ও পরে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন প্রচারকালে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীদের মধ্যে কোনো অনাকাঙ্ক্ষিত বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী সচেতন ও সজাগ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তারা যেন কোনো প্রার্থী বা এজেন্টের নিকট থেকে কোনো প্রকার অনৈতিক বা অবৈধ আর্থিক সুবিধা গ্রহণ না করে, এমনকি দায়িত্ব পালনকালে তাদের কোনো প্রতিনিধির নিকট থেকে কোনো খাবারও যেন না গ্রহণ করে সেই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সাংবাদিকদের প্রয়োজনীয় তথ্য দিতে ভোট কেন্দ্রে আলাদা ব্যবস্থা থাকবে বলে উল্লেখ করেন তিনি। প্রতিটি ভোট কেন্দ্রে স্বচ্ছ ও নির্বাচনের পরিবেশ উপযোগী করে প্রস্তুত রাখতে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের নির্বাচন পর্যবেক্ষক এবং সাংবাদিকরা নির্বাচন ও সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের বিষয়ে বিভিন্ন তথ্য চাইতে পারে, এই বিষয়ে তাদেরকে পূর্ণ সহযোগিতা প্রদানের জন্য রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে। বলছি যে ঝুঁকি নেই, এখনো বলে ঝুঁকি নেই। এর আগে সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মহিলা কারারক্ষীদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় ভারতে বসে শেখ হাসিনার বক্তব্যের কোনো প্রভাব বাংলাদেশের নির্বাচনে পড়বে না বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন ভণ্ডুল বা কোনো অস্থিতিশীল করার কোনো সম্ভাবনা নাই। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনী সংশ্লিষ্ট কর্মকর্তাদের গণভোটের পক্ষে বিপক্ষে প্রচারণা না চালাতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এ নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারী আচরণবিধিতে শিগগিরই পরিবর্তন আসছে বলে জানালেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তবে গণভোটের পক্ষে সরকারের অবস্থান নিয়ে কোনো মন্তব্য করেননি এই কমিশনার।
চলতি মাসের শুরুতেই গণবিজ্ঞপ্তি জারি করে সংশ্লিষ্ট বিভাগ সহ মাঠ প্রশাসনকে গণভোট নিয়ে প্রচারণার নির্দেশ দেয় সরকার। সবশেষ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণভোট নিয়ে প্রচারণা চালাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গেও বৈঠক করে। এরপরই সরকারের নিরপেক্ষতা নিয়ে শুরু হয় আলোচনা। ভোটের নিরপেক্ষতার প্রশ্নে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে মাঠ প্রশাসনের কর্মকর্তারা গণভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন কিনা এমন প্রশ্নে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচনী কাজের দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে বিপক্ষে প্রচারণা চালাতে পারবেন না। তবে সরকারি কর্মকর্তাদের বিষয়ে কোনো প্রশ্নের জবাব দেননি তিনি। এদিকে সরকার গণভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন কিনা এমন প্রশ্নের বিষয়েও মন্তব্য করেননি এই কমিশনার। রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং অন্যান্য যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন তারা গণভোটের প্রচার করবে, বাট পক্ষে বিপক্ষে যাবে না। মাঠ প্রশাসন বলতে তো রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসাররা না। প্রশাসন জিনিসটা হলো সম্মিলিত বিষয়। অন্তর্বর্তীকালীন সরকার, এত রাজনৈতিক কোনো সরকার নাই, এখানে তো কোনো প্রার্থী নাই। এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না। এদিকে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নির্বাচনে কোনো কর্মকর্তা নিরপেক্ষতা হারালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পোস্টাল ব্যালট কেন্দ্রে শুধুমাত্র প্রিজাইডিং অফিসার ছাড়া কেউ কলম নিয়ে প্রবেশ করবে না, পরিপত্রের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। সাংবাদিকরাও নয়, পর্যবেক্ষকও নয়। ভোটের দিন কেন্দ্রের সীমানায় কোনো জটলা সহ্য করা হবে না বলেও হুঁশিয়ার করেন এই কমিশনার। একটা হচ্ছে নিজের ভোটার। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ মহড়া ও সতর্কতামূলক তৎপরতা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এতে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন বলে আশাবাদী তারা। বাংলাদেশ এয়ারলাইন্স 247 বিমানটি মঙ্গলবার দুপুর 12টা ঢাকা থেকে 10 জন যাত্রী নিয়ে যশোর যাচ্ছিল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। উড্ডয়নের 10 মিনিটের মধ্যেই হুমকি আসে বিমানে বোমা থাকার। তাৎক্ষণিকভাবে ফুল এয়ারপোর্ট ইমার্জেন্সি ঘোষণা করে সক্রিয় করা হয় ইমার্জেন্সি অপারেশন সেন্টার। সম্মানিত সুধী, আমরা এইমাত্র জানতে পেরেছি অতিরিক্ত আতঙ্কিত হওয়ার কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হাইজ্যাক ও বোমা হামলার মতো জরুরি পরিস্থিতি মোকাবেলায় সক্ষমতা যাচাই ও বৃদ্ধির লক্ষ্যে এমন বিশেষ মহড়া অনুষ্ঠিত হয় যশোর বিমানবন্দরে। চলতি বছর বাংলাদেশ আইকিউর নিরাপত্তা অডিটকে ফেস করতে যাচ্ছে। আমাদের আজকের এই মহড়া এবং প্রস্তুতি সেই অডিটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। আমাদের এই এয়ারপোর্টের সক্ষমতা যাচাই করা, ভবিষ্যতে কি করলে আমাদের এভিয়েশন সিকিউরিটিগুলো ইমপ্রুভ হবে সেটার একটা রিমিডিস খুঁজে বের করা। নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে মোংলায় নিয়মিত ফুট পেট্রোলিং ও নজরদারি কার্যক্রম পরিচালনা করছে নৌবাহিনী। একই সঙ্গে সন্ত্রাস, নাশকতা ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে সতর্কতামূলক প্রচারণাও চালানো হয়। দক্ষিণ পশ্চিমাঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। নির্বাচনী নিরাপত্তায় 93টি বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে বলেও বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, যেখানে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে বিজিবি। কুইক রেসপন্স ফোর্স হিসেবে থাকবে K9 ডগ স্কোয়াড ও র্যাপিড অ্যাকশন টিম। প্রস্তুত থাকবে হেলিকপ্টারও। আগামী 29 জানুয়ারি হতে 1 ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে যশোর রিজিয়নের নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন সম্পন্ন হবে। রাঙামাটির কাপ্তাই ওয়াগ্গা জোনে অনুষ্ঠিত হয় বিজিবির সমন্বয় সভা। এ সময় সীমান্ত এবং দুর্গম এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানানো হয়। চন্দ্রা বিশ্বাস, ববি। পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট না যাওয়ার দায় বিগত সরকারের। যোগাযোগ ও স্বাস্থ্য খাতেও উন্নয়ন হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে ভার্চুয়ালি 3 পার্বত্য জেলায় 12টি বিদ্যালয়ে ই-লার্নিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। দ্রুত সময়ের মধ্যে পাহাড়ের নির্বাচিত 149টি প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয়ে ই-লার্নিং কার্যক্রম শুরু হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। বলেন, সারা পৃথিবীতে ইন্টারনেট পৌঁছে গেছে, অথচ পাহাড়ে এখনো পিছিয়ে। এর জন্য বিগত সরকার দায়ী। আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের আমাদের দেশ, কাজে নাগরিকরা যা সুযোগ সুবিধা পায় আমাদেরকে সেটা দিতে হবে। এটা আমাদের দাবি, আমাদের অধিকার, এটা আমাদের দিতে হবে। কাজে সেই অধিকার যেন আমরা পূরণ করতে পারি। কাজে এই ইন্টারনেট না থাকার কারণে আমরা সবকিছু থেকে বঞ্চিত হয়ে গেলাম। এটা আমরা কেন বঞ্চিত থাকবো? বঞ্চিত থাকার কোনো কারণ নেই।
এটা আমাদের দোষ ছাড়া আর কিছু নেই। এই দোষ আমরা মেনে নিচ্ছি, এই দোষ যাতে আমরা খণ্ডন করতে পারি, এখন থেকে সেটা মুক্ত হয়ে যেতে পারে। মুক্ত হওয়াটা কঠিন জিনিস না। অপারেশন থিয়েটারে নেয়ার আগেই বেডেই দেয়া হয় অ্যানেস্থেশিয়া। বিশেষজ্ঞের বদলে ইনজেকশন পুশ করেন নার্স। কিছুক্ষণ পরই মারা যায় আঙুলের অপারেশন করাতে আসা 7 বছরের হাবিবা। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক জানান, কাউকে না জানিয়ে অ্যানেস্থেশিয়া দেন ওই নার্স। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা এসে বলতেছে যে কি ব্যাপার, এটা তো আজকে ওটি হবে। আমি কি, জি স্যার আমার মেয়ের আজকে ওটি হবে, কিন্তু ইনজেকশনের পর আমার মেয়ে এরকম হয়ে গেছে। তখন অন্য ডক্টর বলতেছে এই অক্সিজেন লাগাও তাড়াতাড়ি। ফরিদপুরের জরিনা বেগম 7 বছরের মেয়ে উম্মে হাবিবার আঙ্গুলের অপারেশন করাতে ভর্তি করেন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। উনি জিব্বায় কামড় দিয়ে বলতেছে হাই হাই, এটা কেন দিবে? পরিবার বলছে, মঙ্গলবার সকালে হাবিবাকে অপারেশন থিয়েটারে নেওয়ার আগে বেডেই দেয়া হয় অ্যানেস্থেশিয়া। অ্যানেস্থেসিস্টের বদলে ইনজেকশন পুশ করেন একজন নার্স। এর কিছুক্ষণ পরই মারা যায় শিশু। বাবা মা বলছে, অতিরিক্ত ডোজের কারণেই মারা গেছে আদরের সন্তান। আমি এখানেই বসা, আমার মেয়ে তো ঘুমেছিল, আমার মেয়ে তো জাগনা হয় নাই। ঘুমের মধ্যে উনি ইনজেকশন দিছে। যখন ইনজেকশন দেয় তখন আমার মেয়ে হাত নাড়াইছে। আমি এখানে আর এখানে দৌড়ছি, উনি ওই ইনজেকশনটা দিল, নন কিউ ইনজেকশন দিয়ে তারপর আবার অন্য ইনজেকশন দিল। যেটা দেওয়ার কথা ছিল সেটা না দিয়ে অন্যটা, মানে সোজা কথা চিকিৎসাটা ভুল দিছে ওরা। যে ইনজেকশন অবসর ইনজেকশন ওটিতে দিব, ও ফুল ডোজ ওর মেয়ের শরীরে ঢুকাইয়া দিছে। 10 মিনিট পরে ওই মেয়ে আর নাই। ভুল চিকিৎসায় হাবিবার মৃত্যুর অভিযোগ নিয়ে জানতে চাইলে হাসপাতাল পরিচালক দেন বিস্ফোরক তথ্য। তার দাবি, কারো সঙ্গে কথা না বলেই শিশু হাবিবাকে অ্যানেস্থেশিয়া দেন সিনিয়র স্টাফ নার্স ইয়াসিন। তাকে সাময়িক বরখাস্ত করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এক বাক্যে এটা অনাকাঙ্ক্ষিত, এটা অবশ্যই হতে আশা করা যায় না। পুরো ব্যাপারটাই যেহেতু অবহেলাজনিত অভিযোগ, এটা তদন্ত সাপেক্ষে আইনগত এবং প্রশাসনিক সর্বরকম ব্যবস্থা নেই। শিশু হাবিবার মৃত্যুর পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত নার্স। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নিরাপত্তা ও রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে নির্বাচন পরবর্তী সরকারের করণীয় নিয়ে ঢাকায় এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এই সেমিনারের আয়োজন করে ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল গ্লোবাল স্টাডিজ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেশি বিদেশি কূটনীতিক, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও রাজনৈতিক সামাজিক প্ল্যাটফর্মের প্রতিনিধিরা। সেমিনারে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রোহিঙ্গা সংকট জাতীয় নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ সময়ে নির্বাচন পরবর্তী সরকারকে রোহিঙ্গা সংকট সমাধানে দীর্ঘমেয়াদী ও বাস্তব ভিত্তিক কৌশল গ্রহণ, কূটনৈতিক চাপ বৃদ্ধি এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন আলোচকরা। চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান সিইটিসি ইন্টারন্যাশনালের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ বিমান বাহিনী। ঢাকা সেনানিবাসে বিমান বাহিনীর সদর দফতরে G2G এর আওতায় চুক্তিটি স্বাক্ষর করা হয়। ফলে বাংলাদেশ বিমান বাহিনী এবং সিইটিসি ইন্টারন্যাশনাল যৌথভাবে মনুষ্যবিহীন আকাশযান উৎপাদন ও সংযোজনে কারখানা স্থাপনের কাজ করবে। চুক্তি স্বাক্ষরের সময় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সহ উভয় দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেখছেন প্রবাসের সময়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সিলেটের বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের প্রবাসীদের উদ্যোগে সিলেট 6 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইমরান আহমদ চৌধুরীর সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রবাসী নেতারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। স্থানীয় সময় শনিবার রাতে ক্যালিফোর্নিয়ার বলিউড শারমান অক্সে অনুষ্ঠিত এ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন সিলেট 6 আসনের বিএনপি প্রার্থী ইমরান আহমদ চৌধুরী এবং মৌলভীবাজার 2 কুলাউড়া আসনের প্রার্থী শওকতুল ইসলাম শকু। তারা প্রবাসীদের প্রতি ধানের শীষের পক্ষে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান সহ দলের অন্যান্য নেতারা। বক্তারা প্রবাস থেকে সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে ধানের শীষকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন। দক্ষিণ আফ্রিকায় বিএনপির জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী দল দক্ষিণ আফ্রিকার স্প্রিং শাখার উদ্যোগে হয় এই আয়োজন।
মোহাম্মদ কাউসারের সভাপতিত্বে এবং আল মামুনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকা নর্থ বিএনপির প্রধান উপদেষ্টা মমিনুল হক মমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক জহিরুল আলম তরুণ, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান আলী বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন আহমেদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব নাজমুল হোসেন। অনুষ্ঠানে বক্তারা আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য প্রবাসীদেরকে আহ্বান জানান। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে 11 দলীয় জোটের নির্বাচনী প্রচারণা। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় অনুষ্ঠিত এই সমাবেশে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। সমাবেশে জোটের নেতৃবৃন্দ তাদের রাজনৈতিক অঙ্গীকার, কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় বক্তব্য দেন ইসলামিক ফোরাম অব আফ্রিকার কেন্দ্রীয় সভাপতি আলী আকবর, উপদেষ্টা মোশাররফ হোসেন, গাউটেং প্রভিন্সের সভাপতি শরীফ উদ্দিন সহ অন্যরা। বক্তারা বলেন, দেশে গণতন্ত্র, ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীক সহ জোটের প্রার্থীদের বিজয় নিশ্চিত করা জরুরি। বিশ্বের সকল মানুষের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দুবাইতে শুরু হয়েছে গালফ ফুড মেলা 2026। বিশ্বের 190টিরও বেশি দেশের প্রায় 8,500 প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবারের আসরে। বিস্তারিত শিবলি আল সাদিকের রিপোর্টে। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে জমজমাট আয়োজনে হচ্ছে বিশ্বের বৃহত্তম খাদ্য ও পানীয় শিল্প প্রদর্শনী গালফ ফুড মেলা 2026। 5 দিন ব্যাপী এই মেলার 31তম আসর শুরু হয় সোমবার দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং এক্সপো সিটির দুবাই এক্সিবিশন সেন্টারে। একযুগে আয়োজিত এই মেলায় ক্রেতা, বিক্রেতা ও সংশ্লিষ্টদের দৃষ্টি এখন বৈশ্বিক খাদ্য নিরাপত্তার ভবিষ্যতের দিকে। বিভিন্ন রকম আইটেম এখানে আমরা দেখতেছি, অনেকেই এখানে আমরা উপস্থিত হয়ে আমরা এই আইটেমগুলো বিক্রি করার জন্য বিভিন্ন বায়ার এবং ইম্পোর্টার খুঁজতেছি। আমি আশাবাদী গতবারের চেয়ে এবছর আরও এক ধাপ এগিয়ে যেতে পারবে। সিটি গ্রুপ সহ বাংলাদেশে প্যাভিলিয়নে যা অন্যান্য কোম্পানিগুলো আসছেন তাদের আশাগুলো প্রতিফলন করবে আমার বিশ্বাস। মেলার উদ্বোধনী দিনে এক্সপো সিটির দুবাই এক্সিবিশন সেন্টারে বাংলাদেশ প্যাভিলিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। এবারের মেলায় বিশ্বের 190টিরও বেশি দেশের প্রায় 8,500 শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রতিযোগিতায় বাংলাদেশের শক্ত অবস্থান তুলে ধরতে অংশ নিয়েছে দেশের খ্যাতনামা 34টি রপ্তানিকারক প্রতিষ্ঠান। বাংলাদেশের মোটামুটিভাবে প্রায় সব প্রোডাক্ট এখানে পাওয়া যাচ্ছে। এটি একটি ইন্টারন্যাশনাল ইভেন্ট, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পার্টিসিপেন্টস আসছে, ইম্পোর্টার আসছে, এক্সপোর্টার আসছে। এটি একটা ভালো সুযোগ যে আমরা আমাদের প্রোডাক্টটাকে পৃথিবীর যে কোনো জায়গায় পৌঁছাতে গেলে এই ইভেন্টের মাধ্যমে আমরা পৌঁছাতে পারি। তারা বেশ বৈচিত্র্যপূর্ণ প্রক্রিয়াজাত খাবার নিয়ে এসছে। এই প্ল্যাটফর্মটাকে ইউজ করে আমাদের যে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে আমাদের রপ্তানি সামনের দিনগুলোতে আরও বৃদ্ধি পাবে। গ্লোবাল ল্যান্ডস্কেপে ফুড অ্যান্ড বেভারেজ সেক্টরে কী ধরনের চেঞ্জেস হচ্ছে, ইনোভেটিভ আইডিয়াস আসছে, সেটাও কিন্তু তারা B2B নেটওয়ার্কিংয়ের মধ্যে তারা জানবেন, অবগত হবেন। বাংলাদেশ প্যাভিলিয়নে এবছর বিশেষ গুরুত্ব পেয়েছে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, হিমায়িত খাবার, মশলা, চাল, ঝুস এবং কৃষিভিত্তিক বিভিন্ন মূল্য সংযোজিত পণ্য। রপ্তানি খাতকে পোশাক নির্ভর না রেখে বৈচিত্র্যময় করতে কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্পকে অন্যতম প্রধান খাত হিসেবে বিবেচনা করছেন সংশ্লিষ্টরা। গালফ ফুড মেলার অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের উদ্যোক্তারা বিশ্বের বিভিন্ন দেশের পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে সরাসরি B2B নেটওয়ার্কিংয়ের সুযোগ পাচ্ছেন। এতে একদিকে যেমন নতুন রপ্তানি আদেশ আসবে, অন্যদিকে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের হালাল ও অর্গানিক পণ্যের ব্র্যান্ডিং আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্র জুড়ে শক্তিশালী শীতকালীন ঝড়ে বিপর্যস্ত জনজীবন। দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 30 জনে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে 8 লাখ বাসিন্দা। বাতিল করা হয়েছে 11,000-এর বেশি ফ্লাইট। নিউ ইয়র্ক থেকে টেক্সাস পর্যন্ত ঝড়ের প্রভাব সামলাতে জরুরি ব্যবস্থা জোরদার করেছে স্থানীয় প্রশাসন।
যুক্তরাষ্ট্রের ওহাইও ভ্যালি, মিড সাউথ ও নিউ ইংল্যান্ড জুড়ে আঘাত হানে ভয়াবহ শীতকালীন ঝড়। ভারী তুষারপাত ও প্রবল ঠান্ডায় দেশটির পূর্বাঞ্চলের বড় অংশ অচল হয়ে পড়ে। তুষারঝড়ে বেশ কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। নিউ ইয়র্ক, টেনেসি, লুইজিয়ানা, কানসাস, পেনসিলভানিয়া ও টেক্সাসে প্রাণহানি হয়েছে। শুধু নিউ ইয়র্কই কয়েকজনের মৃত্যু নিশ্চিত করেছে সিটি হল। অনেক স্থানে বরফ পরিষ্কারের সময় অতিরিক্ত ঠান্ডায় অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনাও ঘটে। বিদ্যুৎ সরবরাহেও বড় ধাক্কা লেগেছে। সারা দেশে একই সময় বিদ্যুৎহীন হয়ে পড়েছেন লাখ লাখ গ্রাহক। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত টেনেসি, মিসিসিপি ও লুইজিয়ানা। বিভিন্ন রাজ্যে জরুরি ওয়ার্মিং সেন্টার খোলা হয়েছে এবং বয়স্ক ও গৃহহীনদের সহায়তায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বাতিল করা হয়েছে হাজার হাজার ফ্লাইট। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি জানান ৫,০০০-এর বেশি স্যানিটেশন কর্মী ও ২৫০০ যন্ত্রপাতি নামানো হয়েছে। শহরের সব সড়ক পরিষ্কার করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে আরও একদিন অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন মেয়র। নাদিম মারজান, সময় সংবাদ। দেখছেন প্রবাসের সময়। আইসিসির দ্বিচারিতায় শেষ বাংলাদেশের টি-20 বিশ্বকাপ। বিশ্বের তৃতীয় ক্রিকেট ভিউয়ার্স দেশের দর্শকদের নিরাপত্তা ঝুঁকির সংখ্যা উপেক্ষা করে বাদ দেওয়ার সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ। এছাড়া ক্রিকেটের সৌন্দর্য ফেরাতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নিরপেক্ষতা জরুরি বলে মত তার। তবে ইউসুফ সমালোচনা করলেও ভারত কিংবা আইসিসির কোনো দোষ দেখছেন না দেশটির আরেক কিংবদন্তি ওয়াসিম আকরাম। ঘনিয়ে আসছে বাংলাদেশবিহীন টি-20 বিশ্বকাপ। ইতিহাসে প্রথমবারের মতো শর্টার ফরম্যাটের মেগা আসরে নেই টাইগাররা। দেখা যাবে না ভক্তদের হারের আক্ষেপ আর জয়ের উন্মাদনা। সাবেক থেকে বর্তমান ক্রিকেটার আইসিসির এমন সিদ্ধান্তে হতবাক পুরো ক্রিকেট বিশ্ব। প্রতিনিয়তই এই ইস্যুতে প্রশ্নবিদ্ধ হচ্ছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশিরা খেলাধুলা প্রেমী জাতি। ক্রিকেট তাদের আবেগের নাম। শত ব্যস্ততার মাঝে ক্রিকেট থেকেই খুঁজে নেয় প্রশান্তি। বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ক্রিকেট ভিউয়ার্স দেশ বাংলাদেশ। পৃথিবীর যে কোনো প্রান্তে খেলা হলেই দেখা মিলবে টাইগার ভক্তদের, কিন্তু তারাই এবার বঞ্চিত মেগা আসর থেকে। ক্রিকেটারদের সঙ্গে ভক্তদের নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে যেতে চায়নি বিসিবি। তাদের এই যৌক্তিক দাবি উপেক্ষা করে কেন এত সংখ্যক দর্শকদের বিশ্বকাপ থেকে বঞ্চিত করলো আইসিসি, সে প্রশ্ন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ ইউসুফের। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নিরপেক্ষতা নিয়েও কঠোর সমালোচনা করেন তিনি। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, নেপাল, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, নামিবিয়া, শ্রীলঙ্কা আর আফগানিস্তান, এই 10 দেশ মিলে যে পরিমাণ দর্শক বাংলাদেশের একারই সে পরিমাণ দর্শক। যে খেলার মূল চালিকা শক্তি দর্শক, সেখানে তাদের নিরাপত্তার ঝুঁকির যৌক্তিক অভিযোগ উড়িয়ে দিয়ে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়া অবশ্যই প্রশ্নের জন্ম দেয়। যখন বেছে বেছে সুবিধা দেয়া হয় তখন ন্যায়পরায়ণতা হারিয়ে যায়। ক্রিকেটকে ক্ষমতা দিয়ে নয়, নীতি অনুযায়ী পরিচালনা করতে হবে। ইউসুফ আইসিসিকে কাঠগড়ায় দাঁড় করালেও দেশটির আরেক কিংবদন্তি ওয়াসিম আকরামের পছন্দ হয়নি বাংলাদেশের সিদ্ধান্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে পাকিস্তানের বিশ্বকাপ বয়কটেরও বিপক্ষে অবস্থানের কথা জানান তিনি। বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়ে তাদের নিজেদেরই ক্ষতি করেছে। ভারতে নিরাপত্তা নিয়ে খুব একটা উদ্বেগ নেই, আর তাদের জন্য কেন পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে? বাংলাদেশ পাকিস্তান ক্রিকেটের জন্য কি করেছে? আমার মতে এটার কোনো মানে নেই। পাকিস্তানের উচিত নিজেদের খেলায় মনোযোগী হওয়া, বিশ্বকাপ জয়ের চেষ্টা করা। যদিও নানা ইঙ্গিত দিল, এখনও টি-20 বিশ্বকাপে পাকিস্তানের ভবিষ্যৎ খোলাসা করেনি পিসিবি। আগামী সোমবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এই ছিল প্রবাসের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।